নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি আজকের প্রতিবেদন। বিষয়: শেখ হাসিনা এখন কোথায় এবং কিভাবে কাটছে তার অজ্ঞাতবাসের দিনগুলি। তবে আলোচনায় যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, মতামত জানান এবং চ্যানেলের লিংক শেয়ার করুন। বহু দর্শকের মতামত থেকে জানতে পারছি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি একটা প্রচারের ঝড় তুলেছে। এই প্রচারটা হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে চলে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএইতে, সেখানেই আশ্রয় নিয়ে রয়েছেন এখন। এই একটা প্রচার। প্রথমেই বলি, এটা প্রচার, তবে অপপ্রচার, ভিত্তিহীন খবর। শেখ হাসিনা 5ই আগস্ট সন্ধেবেলায় ভারতে এসেছিলেন। তার বিমান দিল্লি থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে গাজিয়াবাদের হিন্ডন সামরিক বিমানবন্দরে আসে এবং প্রাথমিকভাবে ওই বিমানবন্দরের অভ্যন্তরে স্থিত অত্যন্ত সুরক্ষিত অতিথি নিবাসে তিনি বোন রেহানাকে নিয়ে অবস্থান করেন। ভারতে আসার সময় তিনি ভেবেছিলেন ভারতে তার অবস্থান 2-1 দিনের জন্য হবে, তারপর তিনি ইংল্যান্ড অথবা সংযুক্ত আরব আমিরশাহী অথবা ফিনল্যান্ড সেখানে চলে যাবেন। ছেলের কাছে আমেরিকাতেও যেতে পারেন, যাওয়ার কথা ছিল, কিন্তু একদিনের মধ্যেই জানা গেল ইংল্যান্ড এবং আমেরিকা তার ভিসা বাতিল করে দিয়েছে। এ খবর সংবাদপত্রে সবাই জানে, বহুল প্রচারিত। সংযুক্ত আরব আমিরশাহী এবং ফিনল্যান্ডে যাওয়ার পরিকল্পনা প্রাথমিকভাবে তার ছিল, এটা ঠিক। সে পরিকল্পনা তাকে বাতিল করতে হয়, কারণ এ সম্পর্কে ভারত সরকারকে জানিয়ে তিনি ওই দুটি দেশের কারোর কাছে ভিসা চেয়ে কোনো আবেদন করেননি এবং ওই দুটো দেশের কেউ যে তাকে ভিসা দিয়েছে এমন খবরও কোথাও নেই, এমন কোথাও প্রচার হয়নি। এখানে ওই যে বললাম যে ভারত সরকারকে জানিয়ে তিনি কিছু করেননি। কেন ভারত সরকারকে জানাবার দরকার? কারণ এখানে ডিপ্লোম্যাটিক কিছু অসুবিধা ততদিনে হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে এবং তার কাছে অন্য কোনো পাসপোর্ট নেই, সুতরাং সরকারের বিশেষ অনুমতি ছাড়া তার পক্ষে ভারত ত্যাগ করা সম্ভব নয়। অতএব চাইলেই তিনি অন্য দেশে চলে যেতে পারেন না। মনে রাখতে হবে, ভারত থেকে অন্য দেশে যাতে তিনি চলে যেতে না পারেন, তার জন্যই বাংলাদেশের বর্তমান সরকার তার যে একমাত্র কূটনৈতিক পাসপোর্টটি ছিল সেটা বাতিল করে দেয়। আর দ্বিতীয় পাসপোর্ট তার কাছে ছিল না, তিনি ভারত থেকে বেরোবেন কি করে? এই পরিস্থিতিতে অন্য দেশে তিনি চলে গেছেন বলে যে সংবাদ বাংলাদেশের মিডিয়া প্রচার করছে সেটা নেহাতি গুজব, হতে পারে না, একদম পুরোপুরি ভিত্তিহীন। ভারতের সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া এখানে সরকারের নিয়ন্ত্রিত নয়, সরকারের চোখ রাঙানিতেও চলে না এরা। এমন খবর সত্যি হলে সেটা সংবাদ মাধ্যমে অবশ্যই আসত, কিন্তু ভারতের কোনো মিডিয়া, নামী মিডিয়া, অনামী মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কেউ কোনো জায়গাতে একটি শব্দ পর্যন্ত বলেনি যে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছে। এ সম্পর্কে আশা করি আজকের এই প্রতিবেদনের পরে আর কোনো প্রশ্ন কারোর মনে নেই, কোনো প্রশ্ন মনে উঠবে না। মনে রাখবেন,
যে এই প্রশ্ন যদি সত্যি তিনি কোথাও এই দেশ ছেড়ে চলে গিয়ে থাকেন, কোথাও চলে যান, যদি ভবিষ্যতে যদি কোনোদিন যান কোথাও, তাহলে তার খবর সবার আগে ক্যালকাটা ডায়ালগস আগে নিজে জেনে নেবে যে খবরটা সত্যি কিনা, তারপরে আপনাদের সামনে সেটা পেশ করবে। এই প্রসঙ্গে আর একটা খবর দিয়ে রাখি, ভারতে যে একেবারে অলসভাবে তিনি দিন কাটাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তা কিন্তু নয়। তার নামে আগে জারি হওয়া কিছু বক্তব্য, এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ভুয়ো প্রেস কনফারেন্স নিয়ে এর আগে সংবাদ প্রকাশিত হয়েছিল, সেই খবরটি দুদেশেই খুব ভাইরাল হয়েছিল। ক্যালকাটা ডায়ালগস চ্যানেলে আমি সে বিষয়ে এপিসোড করেছিলাম 3রা সেপ্টেম্বর তারিখে। আপনারা পেছনে গিয়ে আমাদের যে চ্যানেলের যে সেখানটায় গিয়ে আপনারা দেখে নিতে পারেন। সেই খবরটি, সে ভাইরাল খবরটি যে পুরনো ভাষণ এডিট করে লোক ঠকানোর জন্যে করা হয়েছিল, সেটা দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু তারও কয়েকদিন আগে, সম্ভবত 28শে আগস্ট ছিল, শেখ হাসিনা একটি বিবৃতি জারি করেছিলেন ঠিকই, যেখানে তিনি স্পষ্ট বলেন যে প্রধানমন্ত্রী পদ তিনি ত্যাগ করেননি। তিনি আরো বলেন সেন্ট মার্টিনস দ্বীপ তিনি আমেরিকাকে দিতে চাননি বলে আমেরিকা ষড়যন্ত্র করে তাকে সরিয়েছে। তার এই বার্তা নিয়ে ইউনূস সাহেব খুব চটে যান এবং ভারতের এক সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিনিধিকে ডেকে এক সাক্ষাৎকার দেন তিনি, এবং সেখানে বলেন ভারতে থাকতে হলে শেখ হাসিনা যেন মুখ বন্ধ করে থাকেন, চুপ করে থাকেন। সম্ভবত সেই কথা শোনার পর শেখ হাসিনা ম্যাডামও ভারতকে বিব্রত করতে চাননি, তিনি চুপ করেছিলেন। তবে ওই যে বললাম, তিনি একদম মৌন নন। সম্প্রতি তার কয়েকটি টেলিফোন বার্তা বাইরে বেরিয়ে এসেছে, বেশ ইন্টারেস্টিং সব বার্তা। কেন ও কিভাবে ওই সব বার্তা, কি উদ্দেশ্যে সেগুলো প্রচার করা হয়েছে সেটা পরে বলছি। তবে তার আগে পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে একটি বার্তা তিনি প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে, মানে যেটা আগে টুইটার ছিল। সেখানে কি তিনি বলেছেন আপনাদের কাছে সেটা পুরোটাই আমি পড়ে শোনাচ্ছি। সেই আবার বলি, ভাষণটি তিনি দিয়েছিলেন 13ই, তিনি ভাষণ নয়, তিনি এই বক্তব্য যে তার বক্তব্য যেটা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সেটা আপনাদের বার্তাটা পুরো পাঠ করে শোনাচ্ছি। বার্তার তারিখ 13ই আগস্ট, মনে রাখবেন 15ই আগস্টের দুদিন আগে। কি বলেছেন সেখানে পড়ছি, শুনুন। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। ভাই ও বোনেরা, 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র 10 বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী
আরজুমণি, কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব সারনিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সারনিয়াবাদ, ভাগ্নে রেন্টু সহ অন্যান্য অনেককে নির্মমভাবে হত্যা করে। 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে, ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকাণ্ড, নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। প্রিয় দেশবাসী, 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল, সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা 2 বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন। স্বাধীনতার স্মৃতি বহনকারী এই জাদুঘরটি, অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি। তার শুভ ফল আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে, আজ তা ধূলিসাৎ হয়ে গেছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আবেদন জানাই, যথাযথ মর্যাদার সাথে ভাব গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস 15ই আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সকলের আত্মার মাগফিরাত কামনা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা। শেখ হাসিনার নামে কিছু টেলিফোন বার্তালাপের কথা একটু আগে বলেছি। সেই বার্তালাপের টুকরো বা ছোট ছোট ক্লিপ বাজারে বেরিয়ে আসছে ইদানিং। অতি সম্প্রতি যেটা বেরিয়েছে সেটা গতকাল 7ই অক্টোবর তারিখের। এই বার্তা যে সত্যি টেলিফোনের বার্তালাপ সেটা বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে। বিশ্বাস না করার কারণ, ম্যাডাম হাসিনা যে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন, তাকে রাখা হয়েছে, সেখানে কোনো অনামী পার্টি কর্মীর টেলিফোন পৌঁছবে
এবং তার সঙ্গে দেশের বিষয় নিয়ে কথা হবে ম্যাডামের, এটা বিশ্বাস করা শক্ত। তবু মানা যেত যদি টেলিফোনের অপর প্রান্তের ব্যক্তিটি পার্টির কোনো নেতা হতেন, কিন্তু তা তো তিনি নন। প্রশ্ন উঠবে, একজন অনামী পার্টি কর্মী এই অত্যন্ত গোপন স্থানে যিনি আছেন তার ফোন নম্বর পেল কিভাবে? তবে এই ফোন আলাপের উল্লেখনীয় বিষয় হলো ফোনের এক প্রান্তের কণ্ঠস্বর কিন্তু স্পষ্টতই শেখ হাসিনার, এটা নিশ্চিত। অন্য কণ্ঠ যেটা আছে সেটা ফোনের অন্য প্রান্ত বলেও মনে হয় না, সেটা অস্পষ্ট, মনে হয় আলাদা করে টেক করা কিছু কথা। মনে হচ্ছে শেখ হাসিনা এই কথোপকথনের মধ্যে দিয়ে তার কিছু বার্তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই ফোন বার্তাটি তৈরি করেছেন। তিনি যে সহজে হাল ছাড়বেন না, বাংলাদেশে ফিরে আসার লড়াই যে তিনি শুরু করে দিয়েছেন, তিনি যে একটা রোড ম্যাপ তৈরি করছেন, সেই বার্তা কিন্তু আছে, তার ইঙ্গিত আছে এই সংলাপের মধ্যে। আরেকটি কথা বলতেই হয়, যারা আজ অত্যাচার করছে সাধারণ মানুষের ওপর, ম্যাডাম শেখ হাসিনা তার এক্স হ্যান্ডেলের যে বার্তায় সেখানে বলেছিলেন 15ই আগস্ট, গত 15ই আগস্ট সেখানে গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিতে সম্মান জানাতে। কি সম্মান জানিয়েছে বাংলাদেশের মানুষ সেটা পরে তিনি নিশ্চয়ই জেনেছেন। তাহলে কারণ তিনি তো লিখেছেন ওটা 13ই আগস্ট, তখনও তিনি জানতেন না। তিনি বলেছেন যারা আজ অত্যাচার করছে সাধারণ মানুষের ওপর এই টেলিফোন বার্তায়, তাদের যে সহজে ছাড়া হবে না, তিনি ফিরে এসে যে তাদের বিচার করে শাস্তি দেবেন যথাযথ, সেই সংকল্প আর প্রত্যয়ের কথাও বলেছেন শেখ হাসিনা। সে বার্তা কোনো ভয় পাওয়া সাধারণ মানবীর নয়, সে বার্তা তার মধ্যে যে সংকল্প, যে প্রত্যয়, সেটা যেন এক বাঘিনীর শক্তি, বাঘিনীর কণ্ঠ। দেখা যাক ভবিষ্যৎ কোন পথে নিয়ে যায় বাংলাদেশকে। আজ এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।